একদিন পর ঢাকার কাছে ফের ভূকম্পন, কাটছে না আতঙ্ক, বিল্ডিং কোড ছাড়া ভবনের ছড়াছড়ি, চিহ্নিত করে কঠোর ব্যবস্থার ঘোষণা রাজুকের। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে ইসিকে অন্তর্বর্তী সরকারের চিঠি, চ্যালেঞ্জ দেখছে ইসি। গণভোট আইন পাশের পর প্রস্তুতি শুরুর চিন্তা সিইসির। একই দিনে গণভোটে নির্বাচনী জেনোসাইডের সংখ্যা, জামায়াতের মুখে ভোটের কথা বললেও বাধা দেয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। ধর্মের নামে ফায়দা হাসিল না করার আহ্বান। প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর বৈঠক, পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও আলোচনা। স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই। 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে। শাহজালাল বিমানবন্দরে তেলেসমাতি চুরির 20 দিন পর ভাঙা ভল্টেই ফিরল কিছু অস্ত্র। ব্যাখ্যা নেই কর্তৃপক্ষের। আগুনের প্রতিবেদন দিতে পারেনি তদন্ত কমিটি। সময় সংবাদের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের একদিন না যেতে আবারও ভূকম্পন। এবারও উৎপত্তিস্থল নরসিংদীর পলাশে। মাত্রা ছিল 3.3। আবহাওয়া অধিদপ্তর বলছে এটি গতকালের ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এ অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। 5.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আতঙ্ক কাটতে না কাটতেই আবারও ভূকম্পন, এবারও উৎপত্তিস্থল নরসিংদীতে। শনিবার সকাল 10:36 হঠাৎই কেঁপে ওঠে পুরো এলাকা। ঘর থেকে বেরিয়ে আসেন অনেকে। মাত্রা কম হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি না হলেও পরপর দুদিন ভূকম্পনে আতঙ্কিত বাসিন্দারা। বিষয়টি নিশ্চিত করে আবহাওয়া অধিদপ্তর জানায়, নরসিংদীর পলাশে মৃদু এই ভূমিকম্পের মাত্রা ছিল 3.3। এটি শুক্রবারের ভূমিকম্পের আফটার শক। 100 বছরের মধ্যে এ অঞ্চলে বড় ভূমিকম্প না হওয়ায় ঝুঁকি দেখছেন গবেষকরা। 10:36 আবার একটা ভূমিকম্প হয়েছে, যেটার ম্যাগনিটিউড 3.3। গত 100 বছরে কিন্তু কোনো বড় ভূমিকম্প হয়নি। 100 বছর বা 100 বছর ধরে ভূমিকম্প একটা নির্দিষ্ট টাইমের পরে আবার সে জায়গায় হয়, এটাকে ভূমিকম্পের রিপিট টাইম বলা হয়। সেটা যদি আমরা বিচার করি সেক্ষেত্রেও কিন্তু একটা বড় ভূমিকম্পের ঝুঁকি এই অঞ্চলে রয়ে গেছে। এর আগে শুক্রবার সকাল 10:38 নরসিংদীর মাধবদীতে 5.7 মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে সারা দেশ। এতে 10 জনের প্রাণহানি ও কয়েকশো মানুষ আহত হন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বহু ভবন হেলে পড়ার পাশাপাশি ফাটলও ধরে। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। ভূমিকম্পের পরদিনও পুরোপুরি আতঙ্ক কাটেনি রাজধানীবাসীর। এদিকে ভূমিকম্পে পুরান ঢাকায় ভবনের রেলিং ভেঙে 3 জন মৃত্যুর ঘটনায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় নকশা দেখাতে না পারায় ভবন মালিককে 7 দিনের সময় বেঁধে দেন তিনি। জানান, ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্পে এখনও আতঙ্কে রাজধানীবাসী। পুরান ঢাকার সরু অলিগলি থেকে শুরু করে নতুন ঢাকার বহুতল ভবন, বিভিন্ন জায়গা থেকেই ভবনে ফাটল দেখা দেয়া ও বিল্ডিং হেলে পড়ার খবরে আতঙ্ক যেন কাটছেই না সাধারণ মানুষের। আজকে যখন স্কুলে আসলাম, আমি যখন দাঁড়ায় ক্লাসে সিঁড়ি দিয়ে উঠতেছিলাম, ওই সেম কাজটা আমার করতেছিল, মানে মাথাটা ঘুরাইতেছিল পুরো। মাঝে মাঝে ভাবি এই মনে আবার ভূমিকম্প হচ্ছে। যখন যে খবরে পাচ্ছি যে পরে আবার হতে পারে, তো এই আতঙ্ক কিছুটা এখনো ভিতরে কাজ করে। আতঙ্ক আর ভয় নিয়েই ভূমিকম্পে হেলে পড়া ভবনে অবস্থান করছেন বাসিন্দারা। বিল্ডিং জন্মে থেকে এরকমই, এখন মানুষ ভূমিকম্প হওয়ার পর উপরের দিকে তাকাইতেছে। উপরে ফাঁকা ছিল, আসলে কিছুই না। এটা আমরা বিল্ডিং করার সময় উপরে গিয়ে টাচ করে নিছি, দুইটা বাড়ির একসাথে। ভূমিকম্পে আস্তরের যেই জয়েন্টটা ছিল ওগুলার কিছু গুঁড়া পড়ছে, মানুষ একটু আতঙ্কিত হয়েছে। শনিবার সকালে পুরান ঢাকার আরমানিটোলায় ভূমিকম্পের কারণে রেলিং ভেঙে 3 জন নিহত হওয়ায় ক্ষতিগ্রস্ত ভবনটি পরিদর্শন করেন রাজুক চেয়ারম্যান। এ সময় ভবনটির নকশা দেখাতে না পারায় 7 দিনের সময় বেঁধে দেন রাজুক চেয়ারম্যান। নির্ধারিত সময়ে কাগজপত্র না দেখাতে পারলে ক্ষতিগ্রস্ত ভবনটি সিলগালা করে দেওয়ার নির্দেশ দেন তিনি। রাজধানীতে ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান রাজুক চেয়ারম্যান। এই বাড়ি কিন্তু প্ল্যান দেখাইতে পারেনি, বলছে ব্যাংকে আছে। তারা 7 দিনের সময় নিচ্ছে। অনেক বিল্ডিংয়ে দেখবেন বলে যাব যে এগুলো যদি 7 দিন বা 10 দিনের মধ্যে রেকটিফাই না করে, তাহলে আমি কিন্তু এই বিল্ডিংগুলো কাজ বন্ধ করে দেবো। আমরা একটা টেকনিক্যাল টিম করতেছি, তারা এগুলো অ্যাসেসমেন্ট করবে এবং সুপারিশ করবে, এবং আমরা অতি দ্রুত এটা ব্যবস্থা।
ভূমিকম্পের কারণে নয়। ভবন নির্মাণে অনিয়মের বিষয় নিয়ে রাজুকের চলমান কার্যক্রম আরও গতিশীল করা হবে বলেও জানান সংস্থাটির চেয়ারম্যান। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর পুরান ঢাকায় নিহত ৩ জন এবং উৎপত্তিস্থল নরসিংদীতে প্রাণ হারানো 2 জনকে গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে। এমন মর্মান্তিক মৃত্যুতে শোকস্তব্ধ নিহতদের স্বজন ও প্রতিবেশীরা। চিকিৎসক হওয়ার স্বপ্ন নিভে গেল নিমিষেই। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে মাথায় রেলিং চাপায় প্রাণ হারান স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রাফিউল ইসলাম। শনিবার সকালে মরদেহ বগুড়া শহরের সূত্রাপুরে গ্রামের বাড়িতে পৌঁছালে শোকের বিহ্বল হয়ে পড়েন স্বজনরা। ঈদগাহ মাঠে জানাজা শেষে নামাজগড় আঞ্জুমান ই মফিদুল ইসলাম কবরস্থানে তাকে দাফন করা হয়। একই দুর্ঘটনায় গুরুতর আহত হন রাফিউলের মা নুসরাত। তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। হঠাৎ করে আমরা শুনতে পেলাম যে কালকে একটা দুর্ঘটনার কারণে তিনি মারা গেছে। আমরা শুনে খুব কষ্ট পেলাম আর সারা বাংলাদেশের মানুষই ছেলেটার মৃত্যুতে অনেক শোকাহত, মর্মাহত। ছেলেকে নিয়ে বাবার বাজার করতে গিয়ে আর ফেরা হলো না। পুরান ঢাকার একই ঘটনায় মৃত্যু হলো 2 জনের। রাজধানীর পুরান ঢাকায় ভূমিকম্পে নিহত বাবা ব্যবসায়ী আব্দুর রহিম ও ছেলে রিমনের মরদেহ শনিবার সকালে পৌঁছায় গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। এ সময় এক হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয়। আজ সুন্নাহ মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্স মাঠে নিহতদের জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাদের। কিশোরগঞ্জের পাকুন্দিয়ার বাসিন্দা হলেও চাকরির সুবাদে নরসিংদীতে থাকতেন দেলোয়ার হোসেন উজ্জ্বল। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর গাবতলী এলাকায় একটি ভবনের দেয়াল ধসে তার ভাড়া বাসার উপর পড়ে। এতে ছেলে হাফেজ ওমর সহ নিহত হন দেলোয়ার। গুরুতর আহত তার 2 মেয়ে চিকিৎসাধীন হাসপাতালে। গ্রামের বাড়িতে জানাজা শেষে তানিয়া গোরস্থানে তাদের দাফন করা হয়। ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে বের হইতে যেয়ে একটা 6 তলা নতুন নির্মাণাধীন ভবন, ওই ভবন থেকে উপরে 6 তলা ছাদের রেলিং ওইটা ভেঙে পড়ছে। শুক্রবার সকাল 10:38 5.7 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। এতে এখন পর্যন্ত 10 জন নিহত হয়েছেন, আহত হন শতাধিক। রিমু সিদ্দিক, সময় সংবাদ। এক ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে গোটা বাংলাদেশকে। নরসিংদীর এই উৎপত্তি স্থলকে সাবডাকশন জোন হিসেবে চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন ইন্দো বার্মা সাবডাকশন জোন ও ডাউকিচুতি এই 2 শক্তিশালী উৎসের কারণে বাংলাদেশ বহুদিন ধরেই রয়েছে বড় ধরনের ঝুঁকিতে। তার উপর রাজধানীর অপরিকল্পিত নগরায়ন ও ভূমিকম্প অসহনশীল ভবনগুলো বিপর্যয়ের সংখ্যা আরও বাড়িয়েছে। 21 নভেম্বর বেলা 10:38 5.7 মাত্রার ভূমিকম্প কাঁপিয়ে দেয় পুরো দেশকে। উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী অর্থাৎ রাজধানীর বেশ কাছে। আর এটাই শঙ্কার অন্যতম বড় কারণ। আবারও তাই প্রশ্ন, এমন বড় ধরনের ভূমিকম্পের পর কতটা নিরাপদ বাংলাদেশ? দেশে ভূমিকম্পের উৎস মূলত 2টি। একটি পূর্বে অবস্থিত ইন্দো বার্মা সাবডাকশন জোন, অন্যটি উত্তরের ডাউকিচুতি। এর মধ্যে সবচেয়ে বিপজ্জনক সাবডাকশন জোন। এবারের উৎপত্তিস্থল অর্থাৎ নরসিংদী ভূতাত্ত্বিকভাবে বার্মা প্লেট ও ইন্ডিয়া প্লেটের সংযোগস্থলে মাঝামাঝি অবস্থিত। ভূতত্ত্ববিদরা বলছেন বড় ধরনের ভূমিকম্প সংঘটিত হতে বিশ্বে সাধারণত যে সকল ভৌগোলিক কাঠামো থাকে বাংলাদেশও তার বাইরে নয়। সেজন্যই উত্তর এবং পূর্বাঞ্চলের টেকটনিক প্লেটের কম্পন প্রভাব ফেলে সারা দেশে। একদিকে ইন্ডিয়ান প্লেট ইউরেশিয়ান প্লেটের সাথে সংঘর্ষ হচ্ছে উত্তর দিকে, এটা একটা প্লেট বাউন্ডারি। আরেকটা হচ্ছে যে বাংলাদেশ তার পূর্ব পাশে যে বার্মিস যে প্লেটটা আছে সেটার সাথেও তার একটা সংঘর্ষ হচ্ছে। গবেষণা অনুযায়ী এই সাবডাকশন জোনে প্রায় 8.2 থেকে 9.2 মাত্রার শক্তি জমা আছে। আর এই শক্তি উন্মুক্ত হলে আরও বড় ধরনের কম্পনের সংখ্যা বাড়ছে। বিশেষজ্ঞরা তাই এই 5.7 মাত্রার কম্পনকে বড় বিপদের আগাম বার্তা হিসেবে দেখছেন। সাবডাকশন জোন ওটাকেই আমরা বলি যেখানে একটা প্লেট আর একটা প্লেটের নিচে তলিয়ে যায়। পৃথিবীর যে কোনো সাবডাকশন জোনের ভূমিকম্প হচ্ছে নটোরিয়াস, যেটা আমাদের এখানে বিরাজ করছে। বিপুল পরিমাণ যে শক্তি 8.2 থেকে 9 মাত্রা শক্তি যেটা জমা হয়েছে, সেটার ক্ষুদ্রতম একটা শক্তি আজকে বের হলো। তাহলে এই খুলে যাওয়ার ফলে তাহলে আরও যে শক্তি যেটা জমা হয়েছে সেইটা তাহলে সামনে নিকট ভবিষ্যতে আরো বড় মাত্রার ভূমিকম্প আমাদের আঘাত হানার এই বার্তা আজকে বহন করছে।
এদিকে নগর পরিকল্পনাবিদরা বরাবরই বলে আসছেন রাজধানীর বেশিরভাগ ভবনের নেই পর্যাপ্ত ভূমিকম্প সহনশীলতা। বড় আকারের ভূমিকম্পে ধসে পড়বে এখানকার বেশিরভাগ ভবন। এরপরেই তালিকায় আছে বন্দর নগরী চট্টগ্রাম। যে ভবনগুলো বানানো হচ্ছে তার স্ট্রাকচারাল স্ট্রেংথ ঠিক আছে কিনা, তার নির্মাণ কোয়ালিটি ঠিক আছে কিনা, এগুলো কোনোটাই কিন্তু সেই অর্থে নজরদারির মধ্যে নাই। বড় ধরনের ঝুঁকি এড়াতে তাই জোর দিতে হবে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সচেতনতা ও প্রশিক্ষণের সঙ্গে নিয়মিত মহড়া আর সব ভবনে নিয়ম করে নিরাপত্তা তদারকি বাড়ানো ছাড়া উপায় নেই বলে মত সংশ্লিষ্টদের। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজনে ইসিকে চিঠি দিয়েছে অন্তর্বর্তী সরকার। সামনের সপ্তাহে গণভোট আইন হয়ে গেলে প্রস্তুতি শুরু করবে কমিশন, জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বিকেলে গুলশানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশন এর আয়োজনে সিইসি বলেন, একই দিনে নির্বাচন ও গণভোট করার মতো পরিস্থিতির মুখোমুখি পূর্ববর্তী নির্বাচন কমিশন কখনো হয়নি। বিষয়টিকে চ্যালেঞ্জিং বলে অভিহিত করেন তিনি। বলেন, আমাদের রাজনৈতিক বাস্তবতা খুব একটা মসৃণ নয়, তবে স্বচ্ছ নির্বাচনের পর সব পরিস্থিতি শান্ত হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যত চ্যালেঞ্জের সামনে আসুক, মূল লক্ষ্য জাতিকে স্বচ্ছ নির্বাচন উপহার দেয়া, একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে রাজনৈতিক দলগুলোকেও প্রতিশ্রুতিবদ্ধ থাকার আহ্বান জানান সিইসি। There is no option left for us. When the government enacts the law, we will have to deliver, and we are committed to deliver that referendum also as well. For a free, fair election, we are trying to take, and hopefully by the time election is held, we will be fully prepared for what we have committed. We want a transparent election, national election. We want, there are demands that we should fix CC cameras in every polling station. একই দিনে গণভোট হলে নির্বাচনী জেনোসাইড হবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অতীতের মতো ভোটে অনিয়মের চেষ্টা হলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। এদিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, দিল্লিতে বসে দেশে নাশকতার অপচেষ্টা রুখে দিতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঝালকাঠি নেসারাবাদ মাদ্রাসা কমপ্লেক্স মাঠে হিজবুল্লাহ জমিয়তুল মুসলিহিনের জাতীয় প্রতিনিধি সম্মেলনে যোগ দেন দেশবরেণ্য আলেম ওলামা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। সম্মেলনে ইসলামের ইতিহাস, ঐতিহ্য, মর্যাদা নিয়ে আলোচনা হয়। উঠে আসে 15 বছরে আওয়ামী লীগের নিপীড়ন ও নির্যাতনের প্রসঙ্গ। ইসলাম ও দেশ রক্ষায় আগামীর জাতীয় নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়। আজকে বাংলাদেশে বসে আজকে বিদেশের দাবিদারি করছে। আমরা আজকে দেখেছি স্বাধীন হওয়ার পরেও আমরা পরাধীনতার গিরগিরের মধ্যে আবদ্ধ ছিলাম। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশে নাশকতার পরিকল্পনা করছে দিল্লির ফ্যাসিবাদী শক্তি। তাদের রুখতে ইসলামী শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আর অতীতের মতো ভোটে ইঞ্জিনিয়ারিং কিংবা কেন্দ্র দখল হলে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন জামায়াতে ইসলামীর আমির। বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফ্যাসিবাদকে তাড়ায় নাই, বরং এই ফ্যাসিবাদের গোড়া যে দিল্লিতে, ফ্যাসিবাদের গোড়া দিল্লিতে থাকা অবস্থাতেই দিল্লিতে থাকা ফ্যাসিবাদের গোড়াকে উপরে ফেলেছিল বাংলার জনতা। এই নির্বাচনে অতীতের মতো কোনো ইঞ্জিনিয়ারিং, কোনো মেকানিজম অথবা ভোট কেড়ে নেওয়ার কোনো পায়তারা চালানো হলে আমি আপনাদেরকে বলবো, আপনারা বুলেট হয়ে গর্জন করবেন। এদিকে চট্টগ্রামের আকবর শাহ এলাকায় একটি মাদ্রাসার মাহফিলে যোগ দিতে হেলিকপ্টার যোগে নগরীর প্যারেড মাঠে নামেন জামায়াতের আমির। একই দিনে নির্বাচন ও গণভোট হলে তা হবে নির্বাচনের জেনোসাইড বলে মন্তব্য করেন তিনি। আমরা আগেই বলেছি, নির্বাচনের দিন গণভোট হলে নির্বাচনের জেনোসাইড হওয়ার সম্ভাবনা। জাতীয় কল্যাণে দুর্নীতিবাজদের শিকড় উপড়ে ফেলতে সবাইকে ঐক্যবদ্ধ থাকারও আহ্বান জানান জামায়াতের এই শীর্ষ নেতা। অপূর্ব অপু, সময় সংবাদ। মুখে নির্বাচনের কথা বললেও একটি গোষ্ঠীর বিভ্রান্তি ও বাধা দেওয়ার অপচেষ্টা দেখছে বিএনপি। দলটির মহাসচিব বলেছেন, গেল 10 বছরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দৃশ্যমান কোনো ভূমিকায় পাওয়া যায়নি জামায়াতকে। ধর্ম ব্যবহার করে ফায়দা হাসিল না করার আহ্বান তার।
নির্বাচনের ডামাডোলে সরগরম রাজনীতির মাঠ। নিজ প্রতীকে প্রচারণার পাশাপাশি দলগুলোর মধ্যে চলছে কথার লড়াই। দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারগণ আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব। এ সময় হাসিনা বিরোধী আন্দোলনে জামায়াতের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন তিনি। বলেন, পিআরের দাবিতে সোচ্চার দলটি এখন সুর নরম করে নির্বাচনের দিকে হাঁটছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিআর দিতে হবে, পিআর দিতে হবে, পিআর না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। এখন দেখা যাচ্ছে নির্বাচনের জন্য সব চতুর্দিকে ডাকদৌড় চলছে। গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। ধর্মকে ব্যবহার করে রাজনৈতিক ফায়দা নিয়ে নেওয়া, এটা কখনোই আপনার ইসলাম এই কথা বলে না। জাতীয় প্রেস ক্লাব অডিটোরিয়ামে জিয়া পরিষদের আলোচনা সভায় যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, গণতন্ত্র বিরোধী একটি মহল নির্বাচন বিলম্বিত করার ষড়যন্ত্র করছে এখনো। একদিকে নির্বাচনের কথা বলছে, অন্যদিকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছে, বাধাগ্রস্ত করতে চাচ্ছে, অগণতান্ত্রিক কার্যক্রমের মাধ্যমে দাবি আদায় করতে চাচ্ছে। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করবে। এদিকে শহীদ মিনারে মুক্তিযোদ্ধা সমাবেশে বিভ্রান্তিমূলক পরিসংখ্যান নিয়ে কথা না বলে জনদাবির সঙ্গে একাত্ম হতে জামায়াতের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। একটা জরিপে দেখা গিয়েছে 70% মানুষ তাদের ভাষায় পিআর নাকি চায়। আরেকটা নিরপেক্ষ জরিপে দেখা গিয়েছে 56% মানুষ পিআর কি জিনিস বুঝে না। বিভ্রান্তিমূলক কোনো জরিপ নিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করা ঠিক হবে না। জামায়াত ইসলামের ভাইদেরকে অনুরোধ জানাবো, জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। এদিকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে এক কর্মসূচিতে যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। নির্বাচনের ব্যাপারে সরকার যেহেতু খুব সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন, তার সিদ্ধান্তে থেকে কোনো নড়চড় হবে না। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর উত্তরায় শহীদ মীর মুগ্ধ মঞ্চ আয়োজিত দোয়া অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। সরাসরি যাচ্ছি সেখানে। আবার ফাঁসি হবে শেখ হাসিনার, শেষ হবে না। মুজিব এবং হাসিনার ইতিহাস বাংলাদেশে গণতন্ত্র হত্যার ইতিহাস, হত্যাযজ্ঞের রাজনীতির নামে অপরাজনীতি প্রণয়নের ইতিহাস, সাংবিধানিকভাবে এই দেশে গণতন্ত্র হত্যার ইতিহাস। তাদের ক্ষমা নয়। বাংলাদেশের এই দেশ থেকে যতদিন পর্যন্ত আপনারা আওয়ামী বাকশালীর সমস্ত অপরাজনীতির মূলোৎপাটন করতে না পারবেন, ততদিন পর্যন্ত এই স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রত্যাবর্তনের একটা সম্ভাবনা থেকে যাবে। কিভাবে সেই মূলোৎপাটন করবেন? শুধু নির্বাচন করে? এখানে তো এসে মনে হয়েছিল যে কাকে মনোনয়ন দেবে সেটা যেন নির্ধারণ করা হয়। নির্বাচন হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়ার একটি ধারণা। গণতন্ত্র হচ্ছে সকল মানুষকে নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিদের নিয়ে রাষ্ট্র পরিচালনার একটি ধারণা। কিন্তু স্বৈর শাসন, ফ্যাসিবাদ নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেও প্রতিষ্ঠিত হতে পারে। তাহলে কিসের সংস্কার দরকার? জনগণের, আমাদের মানসিক সংস্কার দরকার। আমরা যেন সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারি যে রাষ্ট্রে সবাই গণতান্ত্রিকভাবে চিন্তা করবে, যে রাষ্ট্রে সবাই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজের সর্বক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য চিন্তা করে, যে রাষ্ট্রে সবাই জাতীয় সংসদে গিয়ে যেন বাংলাদেশের, সমগ্র দেশের সমস্ত কিছুর সমাধানের আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে কাজ করতে পারে সেই চিন্তা করে। নির্বাচিত জনপ্রতিনিধিরা যেন সার্বভৌম জনগণের সত্যিকারের সার্বভৌমত্ব সেখানে প্রতিষ্ঠা করে, সেইভাবে আমরা একটা রাষ্ট্র যেন প্রতিষ্ঠা করি। আমাদের শহীদদের আকাঙ্ক্ষা, মুক্তিযুদ্ধের শহীদদের আকাঙ্ক্ষা, জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের প্রত্যাশা এবং জন আকাঙ্ক্ষা, সারা বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা এবং আকাঙ্ক্ষা এখন আসমান সমান হয়ে গেছে, সেই প্রত্যাশাকে আমরা ধারণ করে আগামী দিনে ইনশাআল্লাহ একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করব। আমাদের সামনে নেতৃত্ব দিবেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।
এবং তার সুযোগ্য উত্তরসূরি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি আমাদের নেতা জনাব তারেক রহমান। সেই দিনের প্রত্যাশায় এবং আমরা সবাই যেন এমন একটি রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করি, চর্চা করি, অব্যাহত রাখি, যে রাজনৈতিক সংস্কৃতির মধ্য দিয়ে, গণতান্ত্রিক সংস্কৃতির মধ্য দিয়ে অপরাজনীতি, ফ্যাসিবাদী রাজনীতি এবং বিগত দিনের ফ্যাসিবাদী সমস্ত অপসংস্কৃতি বিলুপ্ত হয়ে যায়, আওয়ামী লীগ সমূলে উৎপাটন হয়ে যায় বাংলাদেশের মাটি থেকে। ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আমরা তখন সরাসরি ছিলাম উত্তরায়। ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। পররাষ্ট্র ও বাণিজ্য উপদেষ্টার সঙ্গেও হয়েছে আলোচনা। বৈঠকে স্বাস্থ্য ও ইন্টারনেট সহযোগিতা বিষয়ক দুটি সমঝোতা স্মারক সই করা হয়। সকালে শেরিং তোবগেকে শাহজালাল বিমানবন্দরে স্বাগত জানান ডক্টর ইউনুস। প্রধান উপদেষ্টার আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার সকাল 8:15 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে স্বাগত জানান। দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার। শাহজালাল বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে 2 নেতার মধ্যে সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভুটানের প্রধানমন্ত্রী শুক্রবারের ভূমিকম্পে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন ভুটানের প্রধানমন্ত্রী। এদিন দুপুর 1টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভুটানের এই নেতার একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। এরপর শেরিং তোবগের সঙ্গে বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা। আলোচনায় প্রাধান্য পায় উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, শিক্ষা, স্বাস্থ্য, অর্থনৈতিক উন্নয়ন ও পানি ব্যবস্থাপনা সহ আঞ্চলিক ও বহুপক্ষীয় বিষয়গুলো। এদিকে বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক হয়। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকের কথা রয়েছে শেরিং তোবগের। সফর শেষে আগামী 24 নভেম্বর ঢাকা ছাড়বেন ভুটানের প্রধানমন্ত্রী। রৌনক নিয়ন্তা, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ পরিবর্তিত রাজনৈতিক ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছে। এই সময়ে বিচার বিভাগকে নীতিগতভাবে স্থির ও নিরপেক্ষ থাকতে হবে, এমন মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, জাতীয় স্বার্থ এবং আঞ্চলিক স্থিতিশীলতা মাথায় রেখে দক্ষিণ এশিয়ায় অংশীদার হিসেবে কাজ করতে চায় বাংলাদেশ। সকালে 3 দিনব্যাপী বে অব বেঙ্গল কনফারেন্সের উদ্বোধনীতে প্রধান বিচারপতি বলেন, সংবিধানের মর্যাদা রক্ষা করতে হবে। বাংলাদেশের সংস্কার দীর্ঘমেয়াদী করতে হলে শাসন ব্যবস্থা শক্তিশালী করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, বঙ্গোপসাগর ঘিরে একটি কৌশলগত কেন্দ্রবিন্দু হচ্ছে, তবে বাংলাদেশ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে। 47তম বিসিএস লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছেন পরীক্ষায় উত্তীর্ণরা। এদিকে রাজশাহীতেও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন পরীক্ষার্থীরা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনারে আছেন সামদানি প্রত্যয় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনে আছেন আলতাফ হোসাইন। সরাসরি প্রথমে যাচ্ছি সামদানির কাছে। 47তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা শহীদ মিনারের সামনে আমরণ অনশন কর্মসূচি শুরু করেছেন। কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনশন কর্মসূচিতে থাকা বিসিএস শিক্ষার্থীরা আমাদেরকে জানাচ্ছিলেন যে সব সময় বিসিএস পরীক্ষার্থী যারা থাকেন, যারা বিসিএস পরীক্ষা দেন, সেখানে প্রিলিমিনারি পরীক্ষার পর কমপক্ষে 6 মাস সময় পেলেও সেক্ষেত্রে বিসিএস পরীক্ষার এবারের যে 47তম বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি রেজাল্ট দেওয়া হয়েছিল 27 সেপ্টেম্বর, সেই 27 সেপ্টেম্বর পরীক্ষার পর 27 নভেম্বর তাদেরকে লিখিত পরীক্ষার তারিখ দেওয়া হয়েছে এবং এই তারিখটি দেওয়ার পর তাদের দাবি যে তাদের সঙ্গে অযৌক্তিকভাবে একটি তারিখ চাপিয়ে দেওয়া হয়েছে। এর কারণে তারা তাদের যে পূর্ণাঙ্গ প্রস্তুতি, সেই পূর্ণাঙ্গ প্রস্তুতিটি তারা নিতে পারছেন না। এর আগে যখন 27 সেপ্টেম্বর তাদের লিখিত পরীক্ষার সময় ঘোষণা করে 27 নভেম্বর লিখিত পরীক্ষার সময় ঘোষণা করা হয়, এরপর তারা সরকারি কর্ম কমিশনে 19 অক্টোবর স্মারকলিপি দিয়েছিলেন এবং তারপর থেকে তারা আগারগাঁওতে অবস্থান কর্মসূচি পালন করলেও তাদের সেই স্মারকলিপি এবং দাবি দেওয়াগুলো না মেনে 27 তারিখ পরীক্ষার তারিখ ঘোষণা করে পিএসসি। এরপর গেল 29 অক্টোবর তারা আবারও আন্দোলন কর্মসূচির ডাক দেয়, সেখানে তাদের পুলিশ দিয়ে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপর 3রা নভেম্বর তারা যখন আবারও সরকারি কর্ম কমিশনের সামনে
সরকারি কর্ম কমিশনের সামনে যখন তারা আরও একবার আন্দোলন করতে গিয়েছিলেন, সেখানে তাদেরকে সরিয়ে দেওয়া হয়। পুলিশের সঙ্গে তাদের একটি সংঘর্ষ শুরু হয়। এরপর গেল বুধবার তারা সরকারি কর্ম কমিশনে স্মারকলিপি দিয়েছিলেন এবং তারা বলছেন তাদের দাবি মেনে যৌক্তিক সময়ে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত না হলে বা তাদের যে লিখিত পরীক্ষার সময় সেটি যদি বাড়িয়ে দেওয়া না হয় তবে তারা তাদের আন্দোলন চালিয়ে যাবেন। ইতোমধ্যেই তাদের এই আন্দোলনে এনসিপি, বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল সংহতি প্রকাশ করেছেন। এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রয়েছেন সহকর্মী আলতাফ পারভেজ, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিকেল 3:30টার পর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 47তম বিসিএস পরীক্ষায় প্রিলিমিনারিতে উত্তীর্ণ যে পরীক্ষার্থীরা তারা লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে তারা মূলত রেলপথ অবরোধ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল স্টেশন যেটি রয়েছে সেই রেলপথটি কিন্তু মূলত তারা অবরোধ করে কিছুক্ষণ আগেও তারা বিক্ষোভ করেছে। এই মুহূর্তে মাগরিবের আজান হয়েছে, কিছুক্ষণ আগে মাগরিবের নামাজ চলছে বিধায় তারা বিক্ষোভ বা মিছিল স্লোগান তারা বন্ধ রাখলেও আমরা কিন্তু বিকেল 3:30টার পর থেকে দেখেছি তারা বিক্ষোভ স্লোগানে আশপাশের অঞ্চলটি মুখরিত রেখেছিল এবং তারা তাদের সেই স্লোগান থেকে তারা দাবি জানিয়ে আসছিল যে 47তম বিসিএস যে পরীক্ষা লিখিত পরীক্ষা সেটি যেন পেছানো হয় এবং যৌক্তিক তারা সময় চান বা যৌক্তিক সময়ে সেই পরীক্ষাটি তারা পরীক্ষাটি নেওয়ার তারা দাবি জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন যে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়ার সময় যাতে তারা পায় সেজন্য তারা এই অল্প সময়ের মধ্যে এই যে লিখিত পরীক্ষা যে 27 নভেম্বর ঘোষণা করা হয়েছে অনুষ্ঠিত হওয়ার জন্য সেটি মূলত তারা পিছিয়ে যৌক্তিক সময় তারা চাচ্ছেন। এবং জানিয়ে রাখি যে মূলত বিকেল 3:15টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বর থেকে তারা মিছিলটি শুরু করে এবং মিছিল নিয়ে তারা কিন্তু এই রেল স্টেশনে এসে তারা রেলপথ অবরোধ করে এবং এতে যেটি হয়েছে আমরা দেখেছি যে ট্রেন বন্ধ থাকায় কিন্তু যাত্রীদের ভোগান্তির খবর আমরা পেয়েছি। অর্থাৎ দুটি ট্রেন 4টা এবং বিকেল 5টা দুটি ট্রেন যাওয়ার কথা ছিল, ঢাকায় যাওয়ার কথা ছিল, সেই ট্রেনটি কিন্তু বন্ধ রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 47তম বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষার পিছানোর দাবিতে যে অবরোধ কর্মসূচি তার সর্বশেষ খবর। রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং তার আগে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছিলেন সহকর্মীরা। দেশের স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। রাজধানীর বিএএফ শাহীন হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো জাতীয় বা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ বিমান বাহিনী সর্বদা প্রস্তুত আছে। অনুষ্ঠানে 34 জন বাংলাদেশ বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিমান বাহিনীর প্রধান আরও বলেন, অপারেশনাল এবং প্রশাসনিক কাজে সক্ষমতা বৃদ্ধির জন্য নতুন কিছু প্রকল্প হাতে নিয়েছে বিমান বাহিনী। যে জাতি নিজ হাতে নিজের শক্তি গড়ে তুলতে পারে তাকে কেউ থামাতে পারবে না। দেশের মাটি ও মেধাকে কাজে লাগিয়ে নিজস্ব প্রযুক্তি, নিজস্ব সক্ষমতা এবং নিজস্ব উদ্ভাবনের মাধ্যমেই ভবিষ্যৎ বিমান ও প্রতিরক্ষা সামগ্রী উৎপাদনে সক্ষম হওয়াই আমাদের লক্ষ্য। যে কোনো জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকবে। বাংলাদেশ আকাশসীমা সুরক্ষা, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সশস্ত্র বাহিনীর গৌরব বৃদ্ধি করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করি। এ যেন সিনেমাকেও হার মানানোর গল্প। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্ট্রং ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির 20 দিনের মাথায় ওই ভল্টেই মিলল বেশ কিছু অস্ত্র। কিভাবে অস্ত্র গায়েব হলো আর কিভাবেই একই ভল্টে ফিরল সেই অস্ত্র তার উত্তর নেই কর্তৃপক্ষের কাছে। যদিও আগুন লাগার পর গঠিত তদন্ত কমিটি 33 দিন পরও রিপোর্ট দিতে পারেনি। এসএল মামুন ও রতন মজুমদারকে সঙ্গে নিয়ে রাইদুল ইসলাম শুভর রিপোর্ট। গত 18 অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় 1 মাস পেরিয়েছে। এর মধ্যে ঘটে গেছে ভোল্ট থেকে অস্ত্র চুরির মতো ঘটনা। এর মধ্যে আবার নতুন একটি মোড় নিয়েছে এই অস্ত্র চুরির ঘটনায়। সেই ভল্টেই পাওয়া গেছে এই হারানো অস্ত্রগুলি। কতটা পাওয়া গেছে, কিভাবে হারালো আর কেনই বা ফিরে আসলো, এ নিয়ে প্রশ্ন জন্ম নিয়েছে। তার অনুসন্ধান করতে মাঠে নেমেছে সময় সংবাদ।
19 নভেম্বর সন্ধ্যা বিমানবন্দরের আমদানি কুরিয়ারের সামনে পুলিশের গাড়ি, ভেতরে কয়েকটি সংস্থার উপস্থিতিতে চলছে বস্তায় থাকা পণ্যগুলোর তালিকা তৈরির কাজ। কয়েকদিনের নজরদারির পর এদিন সময় সংবাদের ক্যামেরায় ধরা পড়ল নতুন করে স্ট্রং ভল্টের মালামালের তালিকা তৈরি করা হচ্ছে তার দৃশ্য। নতুন কোনো কিছু পাওয়া গেছে না? বিমানের যারা যেটা দেয় সেটা সিজার লিস্ট করে এইটুকু বলতে। এটা আসলে একটা বিমান থেকে তথ্যটা আপনি নিলে ভালো হয়। কোন ইনভেন্টরি তো ওরা করছে, আমাদের দিল আর কি, না কপি এখন পর্যন্ত নাই আমাদের কাছে। এসব বিষয় নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে কথা বলতে গেলে তাদের কোনো কর্মকর্তাই আমাদের সাথে কথা বলতে রাজি হননি। ঘটনার এতদিন পর আবারও কিসের তালিকা তৈরি হচ্ছে? দীর্ঘ অনুসন্ধানের পর জানা যায় সেই বস্তায় ছিল কয়েকটি পিস্তল ও বেশ কিছু অস্ত্রের ভাঙা অংশ। এদের মধ্যে ব্যারেট্টা মডেলের পিস্তল ও অন্যান্য মডেলের বেশ কিছু অস্ত্রও পাওয়া যায়। এসবই হারিয়েছিল সে সময়। প্রশ্ন হলো, অস্ত্র কি এখানেই ছিল নাকি গায়েব করার পর আবারও ভল্টে যত্ন করে রেখে দেওয়া হয়েছে? এবার একটু পেছনে ফিরতে চাই আমরা। বিমানবন্দর থানায় একটি জিডি করেন গ্রাউন্ড হ্যান্ডলিং এর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ, যাতে বলা হয় ভল্টটির তালা ভাঙা হয়েছে, কিন্তু সে সময় কোনো মালামাল গায়েবের বিষয়টি উল্লেখ করা হয়নি। শুধু 50টি পিস্তলের ব্যাপারে বিমান কনফার্ম করছে, আর বাকি মালগুলো তারা পায়নি এবং তারা স্বীকার করছে যে মাল চুরি হয়েছে। গত 10 নভেম্বর সময় সংবাদে প্রচার হওয়া রিপোর্টে তুলে ধরা হয় ওই ভল্টে ছিল এক অস্ত্র ব্যবসায়ীর আমদানি করা একাধিক অস্ত্র, কিন্তু কোনো সংস্থা এ বিষয়ে সে সময় সঠিক তথ্য দেয়নি। তবে এই ব্যবসায়ী এখন জানাচ্ছেন যেসব অস্ত্র এখন পাওয়া গেছে তার মধ্যে তার অস্ত্রও আছে। তার দাবি 16টি পিস্তলের খবর তাকে জানানো হলেও এখনো মেলেনি 20,000 বুলেটের সন্ধান। বিমানের জিএম সাহেবের সাথে আমি ফোন দিয়েছিলাম, উনি বলছেন যে উনি শুনেছেন। জানতে পারলাম যে 16টা পিস্তল গতকালকে পুলিশ সিজার লিস্ট করেছে, এটুকু জানতে পেরেছি। এত কিছুর পরও বিমানবন্দরের অগ্নিদগ্ধ স্থান, এমনকি বিমানবন্দরের নিরাপত্তা নিয়ে উদাসীনতা লক্ষণীয়। দিনের আলোতে বাহিনীগুলোর নিয়মিত টহল জারি থাকলেও রাত হলেই ভুতুড়ে পরিবেশ কুরিয়ার সেকশন জুড়ে। সন্দেহভাজন মানুষের আনাগোনা আর টাকা পয়সার লেনদেন নানা প্রশ্নের জন্ম দেয়। এমনকি সিভিল এভিয়েশনের নির্ধারিত ময়লা ফেলার স্থান, তার ভেতরের এই দৃশ্য। স্ট্রং ভোল্টটি যেখানে ছিল তার 100 মিটারের মধ্যে দেয়ালের অংশ ভাঙা তো বটেই, পুরো দেয়াল জুড়ে থাকলেও কিছু অংশে নেই কাঁটাতারের বেড়া। রায়দুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। দিনাজপুরের নসিপুরে মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেছে ইজি বাইক। এতে একই পরিবারের 3 জন সহ 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অন্তত 4 জন। প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর 2টার দিকে নসিব পরিবহনের একটি মিনিবাস 10 মাইল থেকে দিনাজপুর শহরের দিকে যাচ্ছিল। পথে ধান গবেষণা কেন্দ্রের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজি বাইকটি দুমড়ে মুচড়ে ঘটনাস্থলে 3 যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে ইজি বাইকের আরও 5 আহত যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিলে সেখানে আরও একজনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনার পর প্রায় আধা ঘন্টা দিনাজপুর রংপুর মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিলে যান চলাচল আবারও স্বাভাবিক হয়। এবার চট্টগ্রাম বিভাগের খবর। সরকারি সেবা সংস্থাগুলোর সমন্বয়হীনতায় বাধাগ্রস্ত চট্টগ্রাম নগরীর উন্নয়ন কর্মকাণ্ড। উন্নত বিশ্বের শহরের আদলে নগর সরকার গঠনের উদ্যোগ নেয়ার দাবি উঠেছে। নগরবিদরা বলছেন, মেয়রের নেতৃত্বে সব সংস্থাকে একই ছাতার নিচে আনলে কেটে যাবে জটিলতা, বাড়বে কাজের গতি। এদিকে তারেক রহমানকে নগর সরকারের প্রস্তাবনা দিয়ে রেখেছেন মেয়র ডাক্তার শাহাদত হোসেন। ক্ষমতায় গেলে যা বাস্তবায়নের আশ্বাস তার। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। প্রকৃতির অপরূপ সৌন্দর্যে ঘেরা 60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রাম, অথচ 8টির বেশি সেবাদানকারী সংস্থা থাকলেও সমন্বয়হীনতা ও জবাবদিহিতার অভাবে প্রকৃত নগর সেবা থেকে বঞ্চিত 70 লাখ নগরবাসী।
সড়ক সংস্কারের কাজ শেষ হওয়া মাত্রই অপরিকল্পিত ওয়াসার খোঁড়াখুড়িতে বাড়ে জনভোগান্তি। নানা সড়ক, নালা ও খাল নিয়ে সিডিএ ও সিটি কর্পোরেশনের রশি টানাটানিতে পুরোপুরি দূর করা যাচ্ছে না জলাবদ্ধতাও। যেখানে সেখানে বিদ্যুতের লাইন। ওয়াসা, সিটি কর্পোরেশন, সিডিএ, বিদ্যুৎ ও বন্দর সহ নানা সরকারি সংস্থার মধ্যে নেই সমন্বয়। এতে দুর্ভোগের পাশাপাশি ব্যাহত নগরীর উন্নয়ন। সব সংস্থা যদি একসাথে কাজ করতে পারে এবং সেটা যদি সিটি কর্পোরেশনের অধীনে হয়, তাহলে পরে কাজের মধ্যে ধীরগতিটা আসে না এবং কাজটা খুব ডিসিপ্লিন হইতে হয়। যে উদ্দেশ্যে আমরা করছি সেই উদ্দেশ্যেই সেটা দ্রুত সফল হয়। বাজেটের যে প্রবলেম হচ্ছে অনেক ক্ষেত্রে, সেক্ষেত্রে অনেক সময় আমরা নগর সরকারের মাধ্যমে এটা প্রণীত করে আমরা সেটা কাজ করতে পারি। জলাবদ্ধতা, ফ্লাইওভার, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ নানা মেগা প্রকল্প করে এক সংস্থা, কিন্তু রক্ষণাবেক্ষণের দায়িত্ব অপর সংস্থার হাতে। ফলে জলাবদ্ধতা সৃষ্টি হয় ফ্লাইওভারের উপরেই। নাটবল্টু ও লাইট খুলে নেওয়া সহ সঠিক তদারকির অভাবে অকার্যকর হয়ে পড়ে মেগা প্রকল্পগুলো। নগরবিদরা বলছেন, রাজনৈতিক টানাপোড়েন, ক্ষমতা বিকেন্দ্রীকরণ, সিদ্ধান্ত গ্রহণ, বরাদ্দ সহ নানা জটিলতার সমাধানে প্রয়োজন উন্নত বিশ্বের আদলে সব সংস্থাকে নিয়ে মেয়রের নেতৃত্বে নগর সরকার। সবগুলো যদি একটা আমব্রেলার নিচে আসে, একটা ছাতার নিচে, এবং জনগণের প্রতিনিধি যদি জনগণের চাহিদা মোতাবেক পরিকল্পনাটা করে এবং যখন জনগণের কাছে যেখানে দরকার, মেয়র, বিভিন্ন সিভিল সোসাইটি, বিভিন্ন সরকারি কর্মকর্তা, বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, কাউন্সিলর সবাইকে নিয়ে প্রত্যেকটা কাজ করার জন্য মেয়র আলাদা আলাদা কমিটিও করবেন। মেয়রের ক্ষমতা বৃদ্ধি ও তার কাছে জবাবদিহিতা সহ অতীতে চট্টগ্রাম ও ঢাকার মেয়ররা সরকারের কাছে কিছু রূপরেখা তুলে ধরেছিলেন। এছাড়া 2011 সালে সিটি গভর্নেন্সের উন্নয়নে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ 10 দফা সুপারিশও তুলে ধরেন। জায়কার মতো দাতা সংস্থাগুলোও অর্থ বরাদ্দে শর্ত দিয়ে থাকে সংস্থাগুলোর মধ্যে সমন্বয়ের। প্রশাসনে যে কাজগুলোকে একটা জায়গায় সমন্বয় করে করা হতো, তাহলে আমরা হয়তো অনেক বেশি উপকৃত হতাম এবং এই শহরের চেহারা হয়তো অনেক আমরা বদলাতে পারতাম। যে সমস্যাগুলো আমরা এখন, সেটা মশা বলেন, সেটা জলাবদ্ধতা বলেন, সেটা বিভিন্ন রকম হকার বলেন, অথবা বিভিন্ন গাড়ি বলেন, রাস্তা ফুটপাত দখল বলেন, হ্যাঁ, সবগুলো আমরা মনে করি যে সমন্বয় থাকলে সে কাজগুলো করা অনেক সহজ হতো। ভারতের দিল্লি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও জাপানের টোকিও সহ উন্নত বিশ্বের অন্তত 50টির বেশি দেশে মেয়রের নেতৃত্বে আছে নগর সরকার। সেবাদানকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা ও অভিভাবকত্বহীনতার কারণে ব্যাহত হচ্ছে এই নগরীর উন্নয়ন কর্মকাণ্ড। নগরবিদরা বলছেন, এই সুন্দর নগরীর শৃঙ্খলা ফেরাতে নগর সরকারের কোনো বিকল্প নাই। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। বিরোধ কাটিয়ে নিউ ইয়র্কের নবনির্বাচিত মুসলিম মেয়র জোহরান মামদানির সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসের ওভাল অফিসে রুদ্ধদ্বার বৈঠকে প্রথমবার মুখোমুখি হন তারা। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুইজন। নিউ ইয়র্কের উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অন্যদিকে আবাসন সংকট, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও আইসিই সহ ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থাগুলোর ভূমিকা নিয়ে উদ্বেগ জানান নবনির্বাচিত মেয়র। চলতি মাসের শুরুতে অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন ডেমোক্র্যাট নেতা জোহরান মামদানি। এই ছিল 5টার সময় সংবাদে।